সময়টা তখন 2001 কি 2। ওনাদের গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ কামাল ফকির তখন ব্লক করতেন। ব্লক বলতে কিন্তু ওই যে জমিতে যেই পানি সেচ দেওয়ার জন্য মেশিন বসানো হয়, পানি সেচ দেওয়া হয়, এগুলোকে কিন্তু ব্লক বলা হয়। তো পেট্রোল ডিজেল চালিত এক ধরনের পাম্প মেশিন, যেটাকে স্যালো মেশিন বলে অনেকেই। তো এই স্যালো মেশিন দিয়ে পানি তোলা হতো, কখনো খাল থেকে তোলা হতো, বা বিভিন্ন জায়গায় কিন্তু ওই ডিপ টিউবওয়েল থেকে পানি তোলার জন্য পাইপিং সিস্টেম করা ছিল সরকার থেকেই, বা ওনারা ব্যক্তিগতভাবে কখনো কখনো টাকা খরচ করে এটা করতেন। তো ওইভাবেই কিন্তু এই আবাদি জমিগুলোতে পানি দেওয়া হতো। ওই গ্রামে ইরি ধান চাষ করা যখন হয় তখন কিন্তু অতিরিক্ত পানির যোগানটা অনেক সময় খাল থেকে পানি এনে দিতে হতো। অনেক সময় পানির লেভেল নিচে চলে যেত, পানি ওইভাবে পাওয়া যেত না। তো এই সেলিম কাকা কামাল কাকার ব্লকের দেখাশোনা করতেন আর যাবতীয় সব কাজই করতেন। এই পাম্প মেশিন প্রয়োজনের সময় সারাদিন সারা রাত চালাতে হতো। রাতে চললে তো দেখাশোনার জন্য একজন লোক থাকা দরকার। মেশিনের তেল ফুরিয়ে যায়, সেটাতে আবার তেল দিতে হয়, মেশিনটাকে আবার কিছু সময়ের জন্য বন্ধ রাখা লাগে। তো এরপর যে কাজটা করতে হয় এটা খুবই জরুরি কাজ, সেটা হচ্ছে যে যখন কোনো জমিতে পানি দেওয়া হবে, ওই জমির যে আইল, ওই আইলের এক পাশটা খুলে দিতে হয়, পানি ঢোকে। আবার পানি যেন ওভারফ্লো না হয়, বেশি না ঢুকে যায়, ওটা আবার বন্ধ করে দিতে হয়। কোন জমিতে দিতে হবে সেই জমিটা টার্গেট করে রাখতে হয়, সেখানে আইল খুলতে হয়, বন্ধ করতে হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজ কিন্তু সারা রাত করতে হতো। আর তেল ফুরিয়ে গেলে তো মেশিনে তেল দিতেই হবে, এই জন্য লোক লাগতো। এই জন্য ওই মেশিনের পাশে একটা ছোট বোরিং ঘর বানিয়ে উনি থাকতেন। এটা একদম মানে পাটখড়ি সন এইটা দিয়ে বানানো হয়েছিল ওইখানে আর কি। তো একদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে মেশিন চালিয়ে সব ঠিকঠাক করে উনি ঘরে ঢুকবেন আর কি। ওই মেশিন যেটা, ওই মেশিনটা কিন্তু ঘরের ভিতরে না, মেশিনটা কিন্তু বাইরে, ওই মেশিনের পাশে আর কি এই ঘরটা তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে। তো ওনার আবার ধূমপানের অভ্যাস ছিল, উনি ধূমপান করার জন্য বাইরে বের হয়ে আসছেন। তো ধূমপান করেছেন, এরপরে উনি আবার সেই ছোট ঘরটাতে ঘুমাতে যান। রাত তখন 1:30 বা 2টা হবে আনুমানিক। কাকা ঘুম থেকে উঠেছেন জল বিয়োগ করার জন্য। আর ওই জায়গাটার একটু বিবরণ দেই। ওই জায়গাটার আশেপাশে অনেক বাসা রয়েছে, বাবলা গাছ রয়েছে, আর সাইডে আর একটা জঙ্গলের মতো বাগান রয়েছে। দিনের বেলাতেই নাকি ওই বাগানের মতো ঠিকঠাক মতো সূর্যের আলো পৌঁছাতো না, রাতের অবস্থা তো আরও ভয়ঙ্কর ছিল। কাকা এমনিতেও বেশ সাহসী একজন মানুষ ছিলেন, তা না হলে তো এই জায়গায় থাকা সম্ভব না। উনি জল বিয়োগের জন্য বাইরে যখন গিয়েছেন তখন ওনার চোখ যায় উত্তর দিকে। উনি দেখতে পান ওনার থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে বিশাল দেহী লোমশ পাহাড়ের মতো কোনো একটা প্রাণী ওনার দিকে হেঁটে হেঁটে আসছে। হালকা জ্যোৎস্না থাকায় ওইটার দেহের আকৃতি উনি বুঝতে পেরেছিলেন। ওই বিশাল দেহী প্রাণীটা এতটাই বড় ছিল যে কাকা ওইটার মাথা দেখতে পান না, শুধু শরীরের কিছু অংশ আর পা দেখতে পান। দেহের আকৃতি ছিল কুচকুচে কালো, ধপাস ধপাস শব্দ করে করে তার দিকে হেঁটে হেঁটে আসছে। এটা দেখে তো কাকা মারাত্মক ভয় পান। দ্রুত উনি ওনার ওই ঘরের মধ্যে দৌড়ে ঢুকে যান। ঢুকে ওনার ম্যাচ আর বিড়ি খুঁজতে থাকেন। উনি আসলে ভয়ের কারণে একেবারে দিশাহারা হয়ে গেছিলেন। ওনার রাখা জিনিসটা উনি খুঁজে পাচ্ছিলেন না। অনেক সময় বেশি এক্সাইটেড হলে এরকম হয়ে যায়। অন্ধকারের জন্য খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল। খুঁজতে খুঁজতে ম্যাচ না পেলেও ওনার লোহার দাটা উনি পেয়ে যান, যেটা সবসময় তার কাছে থাকতো আত্মরক্ষার জন্য। উনি ওই দাটা পেয়ে ওইটার উপরে বসে থাকেন। উনি জানতেন আগুন আর লোহা দেখে এই প্রাণীগুলো ভয় পায়। বাইরে কি হচ্ছে এটা দেখার জন্য কাকা এই বেড়াটা একটু ফাঁকা করে তাকিয়েছেন। উনি দেখতে পান ওই বিশাল দেহী প্রাণীটা আস্তে আস্তে ছোট হচ্ছে। ছোট হতে হতে স্বাভাবিক একটা মানুষের আকৃতি ধারণ করেছে। তবে একটা জিনিস এটা খুব মারাত্মক ছিল, ওই বিশাল দেহী প্রাণীটার দুটো দাঁত ছিল, হাতির মতো লম্বা দুটো দাঁত, যেটা নিচ দিকে ঝুলে এসেছে। আর চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত বড় বড় গোফদারি ছিল, সারা শরীর কালো লোমে ভর্তি। যখন এটা দেখেছেন, বিশেষ করে দাঁত দুটো দেখেছেন, এটা উনি দেখে ভয় পেয়েছেন। হঠাৎ করে উনি খেয়াল করলেন বাইরে থেকে ওই প্রাণীটা তাকেও দেখে ফেলেছে। উনি যে এই বেড়া ফাঁকা করে তাকে দেখছে, এটাও কিন্তু ওই অবয়বটা দেখে ফেলেছে। তখন ওই অবয়বটা ওই ঘরের দিকে হাঁটতে শুরু করে। উনি তো ওখান থেকে সরে গিয়ে আবার দায়ের উপর বসে পড়েছেন। উনি চিন্তা করছেন যে হায় আল্লাহ, এখন কি হবে।
এরপর হঠাৎ করে ধমাস করে একটা শব্দ হয়। উনি দেখলেন এই অবয়বের যেই ভয়ঙ্কর দুটো দাঁত রয়েছে, এই দুটো দাঁত এই বেড়া ভেদ করে ফুটো হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। অর্থাৎ ও ওই বেড়ার উপর কামড় বসিয়েছে, দাঁত দুটো ঢুকে পড়েছে, দাঁত দুটো একদম চোখা হয়ে ঢুকে পড়েছে। উনি দেখছেন এটা, উনি চিন্তা করলেন দা নিয়ে এবার এই দাঁতের উপরে কি একটা কোপ দেবেন কিনা। তখন চিন্তা করলেন যে অসম্ভব, এই কাজ করাই যাবে না, কারণ উনি এই অবয়বটাকে বেড়া ফাঁকা করে দেখছেন, এটা ওইটা বুঝতে পেরেছে। এই জন্য সে রাগ করে বেড়ার উপরে এসে কামড় বসিয়েছে। এখন যদি এই অবয়বটার দাঁতে উনি এই দা দিয়ে আঘাত করেন, তাহলে ওনার লাশটাও এর এখানে থাকবে না, এটাকেও একদম গায়েব করে ফেলবে। উনি তখন ধৈর্য ধরে বসে আছেন, দোয়া দরুদ পড়ছেন। একসময় হয় কি, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ওই দাঁত দুটো আবার বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর মনে হলো যে ওই অবয়বটা চলে গিয়েছে। উনি কিন্তু ঘর থেকে বের হন নাই। ফজরের আজানের পর উনি ঘর থেকে বাইরে বের হয়েছিলেন। সকাল হলে অনেককেই দেখিয়েছিলেন যে এই দাঁত দুটো যে ফুটো হয়ে বেড়া ভেদ করে ঘরের মধ্যে ঢুকেছিল, এই দুটো ছিদ্র কিন্তু তখনও ফাঁকা ফাঁকা হয়েছিল, এমনভাবে ঢুকেছিল। ওইটা তো পাটখড়ি বেড়া ছিল, একদম মানে ছিদ্র হয়ে ভেঙে ঢুকে পড়েছিল দাঁত দুটো। দাঁত দুটো দেখে মনে হচ্ছে দাঁত দুটো এটা বেশ বড়। আর হাতির দাঁত কেমন হয়, এর চারদিকের যেই ব্যাসটা কেমন হয়, এইরকম ব্যাসের ছিল। আনুমানিক প্রায় 2 থেকে 3 ইঞ্চি ব্যাসের ছিল, এরকমটাই অনুমান করেছেন যারা ওই সময় যারা উপস্থিত হয়েছিলেন। হয়তোবা আরেকটু কমও হতে পারে, ব্যাস ভেঙে ঢুকেছে তো এই জন্য হয়তো একটু বেশি গর্ত হয়ে গিয়েছিল এখানে। তবে এরপরে ওই যে যিনি এই ব্লকের কাজটা করতেন, মেইন যেই লোকটা আর কি, যিনি মালিক, সাবেক মেম্বার মোহাম্মদ কামাল ফকির, উনি যখন এই বিষয়টা শুনলেন তখন এই জায়গাটাতে ওনাকে আর কাজে দেন নাই, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। কারণ উনি চিন্তা করেছিলেন যে একে যদি আবার এখানে পাঠাই তাহলে আবার আক্রমণের শিকার হতে পারে এই প্রাণীটার। এই জন্য উনি তাকে অন্য কাজের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। অন্য কাজের দায়িত্ব বলতে ওনার তো অনেক সাইডের ব্লক ছিল, আর একটা ব্লকে ওনাকে দিয়ে দিয়েছিলেন, এইখানে আবার আরেকজনকে বসিয়ে দিয়েছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। তার মধ্য থেকে 2টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আর উনি এটাও জানিয়েছেন ওনার মা 2023 সালের 28শে অক্টোবর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা আফরান দ্য ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। উনি ওনার মায়ের কাছ থেকে 2টি ঘটনা, যেই 2টি ঘটনার ভালো করে মনে আছে সেই 2টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি মূলত বসন্ত বলা, বসন্ত দেও বা ওলা বিবি, আমরা যেটাকে ওলা বিবি বলি, এই সংক্রান্ত। ওনাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা দেও বলে, বসন্তের বলা বলে বা বসন্ত দেও বলে। তো ঘটনাটি অনেক আগের, তখন ওনার মায়ের বিয়ে হয়নি। ওনার মা, তার মা বাবা সহ ওনার দাদা দাদি তাদের সাথেই বসবাস করতেন আর কি। অর্থাৎ ওনার মায়ের বাবাও তার বাবা মা অর্থাৎ ওনার দাদাদের সাথে একান্নবর্তী পরিবারে বসবাস করতেন। আর ওনার মায়ের বড় এক ভাই রয়েছে আর কি। ওনাদের গ্রামের বাড়ি অর্থাৎ ওনার মায়ের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার 10 নং লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে। তো একবার হয় কি, ওনার মাকে ভৌতিক ঘটনা বলার জন্য অনুরোধ করছেন সবাই মিলে, তখন উনি বলতে শুরু করেন। তো ওনার মা বলেন যে ওনার দাদার একজন বন্ধু ছিল, তাকে ওনারা দাদা বলেই সম্বোধন করতেন, তার নাম ছিল নিম্বর, ওনারা নিম্বর দাদা বলতেন। এই নিম্বর দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ব্যক্তি ছিলেন, তবে উনি আবার হুক্কা খেতেন, আড্ডা দিতেন দাদার সাথে, অনেকক্ষণ ধরে গল্পগুজব করতেন। আর ওনার কাঁধে সবসময় একটা গামছা থাকতো। উনি খুব ঘেমে যেতেন, কিছুক্ষণ পর পর ওনার মুখ, ঘাড়, হাত, গলা এরকম জায়গাগুলোতে উনি গামছা দিয়ে ঘাম মুছতেন। কি শীত কি গরম, 12 মাসই এই নিম্বর দাদা ঘামতেন। শীতকালে ওনার তেমন একটা শীতের কাপড় পরে থাকতে দেখা যেত না, কারণ ওনার সবসময়ই ঘাম হতো, তো গরম লাগতো, যার কারণে উনি শীতের কাপড় পরার প্রয়োজনীয়তা উপলব্ধি করতেন না। একবার নাকি এই শাহিন ভাইয়ের মা এই নিম্বর দাদাকে প্রশ্ন করেছিলেন যে, ও দাদা,
আপনি এভাবে ঘামেন কেন, শীতকালেও ঘামেন? তো উনি প্রথমে বলতে চান না যে এটা আমার একটা রোগ। তারপরও উনি বললেন যে তার রোগ চিকিৎসা করার নাই, শীতকালে আপনি ঘামছেন, এটা তো একটা সমস্যাই। তো উনি কথা বলেন না। এরপর অনেকেই জোরাজুরি করেন, বিশেষ করে দাদা যিনি, এই শাহিন ভাইয়ের মায়ের আপন দাদা যিনি, তো উনি বলেন, নিম্বর বলো না, ঘটনাটা বলো, আমার নাতিপুতিদেরকে ঘটনাগুলো বলো, ওরাও শুনুক, ওরাও জানুক। তখন নাকি উনি বলতে শুরু করেন। তো নিম্বর দাদা উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে ওই সময়, অর্থাৎ উনি যখন ঘটনা বলেছেন তার সাথে যদি এখনকার সময় মিল করা হয়, এখন থেকে প্রায় 90 বছর আগের ঘটনা, প্রায় 100 বছরের কাছাকাছি সময়, তখন বসন্ত রোগের প্রকোপ অনেক বেশি ছিল। এক গ্রামে যদি বসন্ত রোগ দেখা দিত তো আর রক্ষা নাই, মহামারী আকারে দেখা দিত। ঘরে ঘরে শুরু হতো মৃত্যুর মিছিল। কোনো বাড়িতে দেখা দিলে সেই বাড়ির প্রায় সদস্যই মারা যেত, লাশ দাফন করার লোকও পাওয়া যেত না, এমন একটা অবস্থা। কিন্তু এই নিম্বর দাদা ছিলেন ব্যতিক্রম। উনি ছিলেন একজন কবিরাজের মতো। তিনি মাঝে মাঝে ঝাড়ফুঁক করতেন, এটা কিন্তু তার পেশা ছিল না। শুধু ওনার কাছে কেউ আসলে উনি রুকিয়া করে দিতেন, আর শরিয়া সম্মতভাবে উনি রুকিয়া করতেন। এর বিনিময়ে কারো কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা, কোনো ধরনের বিনিময় নিতেন না, শুধু সোয়াবের নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় মানুষকে সাহায্য করতেন। এই কারণে বেশ নামডাক ছিল এই নিম্বর দাদার। উনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করতেন। একবার উনি শুনতে পেলেন যে বিভিন্ন গ্রামে হঠাৎ করেই মহামারী আকারে বসন্ত রোগ দেখা দিয়েছে, মানে একসাথে কয়েক গ্রামে এটা দেখা দিয়েছে। এদিকে নিম্বর দাদা উনি কি করতেন, কোনো গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে পড়েছে এটা শোনার সাথে সাথে উনি সেখানে ছুটে যেতেন। উনি একা যেতেন না, ওনার সাথে একটা টিম ছিল, এই টিম ওয়ার্ক করে এই কাজটি করতেন আর কি। তো উনি যেই গ্রামে যেতেন সেখানে ওনার মতো করে রুকিয়া করে ওই বসন্তের বলা দাও বা ওলা বেবিকে উনি তাড়িয়ে দিতেন। দেখা যেত যে উনি রুকিয়া করার পর আল্লাহর রহমতে সেই গ্রামের বসন্তর প্রকোপটা একদম কমে যেত, নতুন করে কেউ আক্রান্ত হতো না, যারা আক্রান্ত হয়েছে তারাও আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হয়ে যেত। তো দাদা তো টিম ওয়ার্ক করে কাজটি করতেন, তার টিমে যারা ছিল আল্লাহর রহমতে তারাও কেউ বসন্ত রোগে আক্রান্ত হতেন না, এরা সবাই দাদার শিষ্য ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে বিভিন্ন গ্রামে বসন্ত রোগ দেখা দিলেও যেই গ্রামের কথা আমরা বলেছি, অর্থাৎ এই শাহিন ভাইয়ের মায়ের যেই গ্রামটা নোয়াবাদ গ্রাম, এই গ্রামে কিন্তু বসন্তের কোনো প্রকোপই দেখা যেত না। আশেপাশে গ্রামে হয়েছে। তো এই নিম্বর দাদা উনি তো এই ওলা বিবি তাড়াতে খুবই ওস্তাদ ছিলেন। এই নিম্বর দাদা এবং তার টিম মেম্বারদের কারণে কোনোভাবেই এই ওলা বিবি বা এই বলা দেও সে বেশি দিন প্রভাব বিস্তার করতে পারে না, কোনো গ্রামে হত্যাযজ্ঞ চালাতে পারে না। দাদার এহেন কর্মকাণ্ডে এই বসন্তের বলা বা এই ওলা বিবির গ্রামে টিকে থাকাই দায় হয়ে পড়েছে, যার কারণে এই ওলা বিবি দাদার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে দাদার ক্ষতি করা যায়, কিন্তু দাদার ক্ষতি তো কোনোভাবেই করতে পারছে না। দাদা আল্লাহর রহমতে সবসময় পাক পবিত্র থাকতেন, শরীর বন্ধ করে রাখতেন, এ তো ক্ষতি করতে পারে না। তখন ছিল শীতকাল। প্রতিদিনের মতো দাদা সেদিনও পাশের একটি গ্রামে গেলেন এই ওলা বিবিকে তাড়াতে। সেটাকে তাড়াতে তাড়াতে রাত প্রায় 11টা বেজে যায়। তখনকার সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 100 বছরের কাছাকাছি সময় আগে, রাত 11টা মানে তো অনেক রাত। দাদা ওটাকে তাড়িয়ে বাড়িতে ফিরছিলেন। দাদার সাথে যারা ছিলেন তারাও একে একে যে যার বাড়িতে চলে গেছে। সব শেষ ছিলেন দাদা উনি একা একা বাড়ির দিকে হাঁটা ধরেছেন। দাদা যে গ্রাম থেকে বসন্তের বলা বা এই ওলা বেবিকে তাড়িয়ে দিয়ে আসছিলেন, সেই গ্রাম থেকেই মূলত ওই ওলা বিবিটা দাদার পিছু নিয়েছে, যেটা দাদা বুঝতে পারেননি। দাদা তো নিশ্চিন্তে জিকির করতে করতে আসছেন বাড়ির দিকে, আর ওটাও দাদার পিছু নিয়ে আসছে। দাদা ঘুণাক্ষরেও টের পান নাই। সে শুধু সুযোগ খুঁজছিল দাদার ক্ষতি করার, কিন্তু কোনোভাবেই পারছিল না। দাদার শরীর বন্ধ, তারপর দাদার শরীর পাক পবিত্র, ওটা শুধু অপেক্ষায় ছিল দাদার কখন অজু ছুটে যায়, এরকম একটা অপেক্ষায় আছে, কিন্তু ও তো সুযোগ করতে পারছে না। দাদা বাসার একদম কাছাকাছি চলে আসছে, মানে হয়তো বা বাসার দূরত্ব আর দাদা যেখানে আছেন মধ্যবর্তী জায়গা 20-30 হাত
এরকম একটা জায়গা। ওই সময় দাদার প্রচণ্ড রকমের জল বিয়োগ করার প্রয়োজনীয়তা চলে আসে। উনি চিন্তা করলেন যে এখানেই জল বিয়োগ করে এই যে টিউবওয়েলে হাত মুখ ধুয়ে অজু করে তারপর ঘরে ঢুকি। তো উনি আসলে চিন্তাও করতে পারেন নাই যে কি বিপদ ওনার জন্য অপেক্ষা করছে। উনি যেখানে ছিলেন ওখানেই একটা জায়গায় জল বিয়োগ করেন। আসলে গ্রামে কিন্তু শহরে যেভাবে দেখা যায় চারদিকে প্রাচীর করা থাকে, ওরকম প্রাচীর তো গ্রামের বাসাবাড়িতে থাকে না, ফাঁকাই থাকে। গ্রামের জায়গা জমির সীমানা নির্ধারিত হয়, বিশেষ করে বসত ভিটার আশেপাশে গাছ লাগানো থাকে, ওই গাছপালা দিয়ে সীমানা নির্ধারিত হয়। তো উনি একটা জায়গায় বসে জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করে যেই না পেছন দিকে ঘুরেছেন তখনই দেখেন ওনার সামনে 10 থেকে 12 ফুট উচ্চতার একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে, যার গায়ের রং কুচকুচে কালো, আর তার সারা শরীরে শুধু চোখ আর চোখ। তার মাথা বা মুখ কিছুই দেখা যায় না, তবে বডির অবয়ব দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটা মহিলা হতে পারে। আর সারা শরীরে চোখ, চোখগুলো পিট 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 করছে, মানে একটার পলক পরে আর একটা খুলে থাকে, আর একটা পলক পরে, মানে এইভাবে আর কি। এতগুলো চোখ, কোনো না কোনো চোখ খুলে আছে, কোনোটা পলক পড়ছে, এটা উনি দেখেছেন। আর চোখগুলো লাল টকটকে বড় বড়। দাদা তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। আর উনি যতই সাহসী মানুষ হোক না কেন, হঠাৎ করে উল্টো দিকে ঘুরেই যদি চোখের সামনে এরকম করে একটা অবয়ব পড়ে যায়, তাহলে যে কোনো মানুষেরই কিন্তু ভয় লেগে যাবে, এটাই স্বাভাবিক। দাদা সাহসী মানুষ, কিন্তু ওই সময় কিছু সময়ের জন্য উনি হতবিহ্বল হয়ে পড়েন যে কি করি। ওনার চিন্তা শক্তি কিছু সময়ের জন্য লোপ পায় যে কি করব। আর দাদা দরদর করে ঘামছেন। এদিকে দাদা যে আবার শরীর বন্ধ করবেন সেই অবস্থাও নাই। উনি বুঝতে পেরেছেন যে উনি মাত্র জল বিয়োগ করেছেন, ওনার এখন অজু নাই, আর এই সুযোগটাই সে নেয়ার জন্য এই পর্যন্ত চলে এসেছে। আর ওনার গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নড়াচড়া করতেও ভুলে গেছেন। মনে মনে আল্লাহকে ডাকছেন। হঠাৎ করে সেই ভয়ঙ্কর অবয়বটি খুব ভয়ঙ্কর রকমের গম গম করে আওয়াজ করে নারী কণ্ঠে বলতে লাগলেন, কিরে নিম্বর, এখন তুই কি করবি? তুই আমার অনেক ক্ষতি করছিস, তোর জন্য আমি কোনো গ্রামে গিয়েই সফল হতে পারি না। আমি যেখানেই যাই তুই তোর দলবল চেলাগুলা নিয়ে সেখানে হাজির হোস, আর তুই আর তোর দলবলগুলো আমার কাজের 12টা বাজাই দিস। তোর জন্য আমি কিছুই করতে পারি না। আমার সমাজে আর মুখ নাই। আমার সমাজের অনেকেই বিভিন্ন গ্রামে গিয়ে বসন্ত রোগ ছড়াই দিয়ে কত মানুষকে হত্যা করে তারা শক্তিশালী হয়ে যাচ্ছে, আর আমি তোর যন্ত্রণায় কিছুই করতে পারি না। তোর উপর আমি বেজায় রাগ, আজকে তো শেষ দিন রে। দাদার শরীর কিন্তু ভয়ে দরদর করে ঘেমেই চলছে। তখন দাদার কিছুটা হুঁশ ফেরত আসে। উনি ভাবলেন যেভাবেই হোক এখান থেকে দৌড়ে ঘরে চলে যেতে হবে, এছাড়া উপায় নেই। কারণ উনি তো এখন দোয়া দুরুদ পড়লে কাজ হবে না সেভাবে, ঠিকই ধরে ফেলবে এই ওলা বিবি। উনি কিভাবে যেন আল্লাহর নাম নিয়ে ওইটাকে পাশ কাটিয়ে ঘরের দিকে দিয়েছেন দৌড়। উনি চিন্তা করলেন এইটা বুঝি এখনই ওনার সামনে এসে পথ আগলে ধরে বা পেছন থেকে খপ করে টেনে ধরে, কিন্তু না, সেটা আর হলো না। উনি এক দৌড়ে ঘরের বারান্দায় গিয়ে উপুর হয়ে পড়ে গেলেন। আর দাদা দাদিকে ডাকছেন। তো দাদিও বের হয়ে আসেন। দাদি ঘুমান নাই, ওনার দেরি দেখে উনি ঘুম আসতে পারছিলেন না আর কি। উনিও দ্রুত বের হয়ে আসছেন। বের হয়ে কিন্তু উনি আর ওই দাদি উনি আর ওই ওলা বিবিকে দেখেন নাই। দাদাকে তাড়াতাড়ি ধরাধরি করে ঘরে নিয়ে গেলেন। দাদা অবশ্য জ্ঞান হারাননি, ভয়ে কাঁপছিলেন। একটু স্বাভাবিক হতে তখন দাদিকে বলেন যে ঘটনাটা কি হয়েছে। এরপর দাদি বলেন, আল্লাহ সহায় ছিলেন বলেই বেঁচে গেছো, বহু মানুষের দোয়া তোমার সাথে আছে, এজন্য আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই। ওদিকে দাদার শরীর কিন্তু ঘেমেই চলছে। তো এই ঘটনার পর থেকে ওই ওলা বিবি কখনোই কিন্তু দাদার পিছু নেয়নি, এটাই একটা আশ্চর্যের বিষয়। আর এই ঘটনার পর দাদার কিন্তু জ্বরও হয়নি। কেন ওই ওলা বিবি দাদার পিছু নেয়নি, কেনই বা দাদার জ্বর টর হয় নাই, এটা জানা যায় না। ঘটনাটির সময়কাল 1995 থেকে 97 সালের ভেতরে হবে। এই খায়রুল হুজুরদের বাড়ি ছিল সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার এলাকায়। হুজুরের বাবারা ছিলেন 7 ভাই, তাদের কোনো বোন ছিল না। হুজুরের দাদা তার বাবাকে বাড়ি করার জন্য রাস্তার পাশে একটি জমি দেন।
কিন্তু দাদার অন্য ছেলেরা হুজুরের বাবাকে এই জমি দেওয়ার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে, মাঝে মাঝে তাকে মারধরও করে। হুজুরের বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে ওনাদের সিমলা বাজারে কিছু চাষের জমি ছিল সেখানে এসে বাড়ি করেন। আর কত অত্যাচার সহ্য করা যায়? উনি একদিকে, 6 ভাই আর একদিকে। তারা তো অনেক বড় হয়ে গেছে, বাবার কথা তো শোনে না, ভাইকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করছে। এই জন্যই মূলত উনি চিন্তা করেন যে এখানে থেকে এইভাবে আর জুলুম সহ্য করার মানে হয় না, একটু দূরে চলে যাই, নিরিবিলি থাকি। তো উনি যেখানে গিয়ে বাড়িটা করেন বিস্তীর্ণ জমির মাঝামাঝি একটা জায়গায়। নতুন বাড়ি করার মাস 2-3 পরে এই খায়রুল হুজুরের বাবা বিয়ে শাদী করেন। আল্লাহর রহমতে খায়রুল হুজুরের বাবার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়। প্রথমে পুত্র সন্তান যার নাম এই খায়রুল, আর পরবর্তী যে কন্যা সন্তান অর্থাৎ তার ছোট সন্তান তার নাম রাখেন ইয়াসমিন। মূলত ঘটনাটি এই ইয়াসমিন আপুর সাথে ঘটেছে। তো যেহেতু ওনারা একদম রক্ষণশীল মুসলিম পরিবার, এই খায়রুল হুজুরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন যেরকম, ঠিক তেমনি ইয়াসমিন আপু যখন একটু বড় হয়েছেন তখন তাকেও মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, একটা হেফজোখানায় ভর্তি করে দেওয়া হয়, অর্থাৎ হাফিজি মাদ্রাসায়। উনি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে হেফজ শুরু করেছেন। ওই মাদ্রাসায় বাৎসরিক একটা শিক্ষা সফরের আয়োজন করা হয় বাচ্চাদেরকে নিয়ে। উনি যখন হেফজ বিভাগে উঠেছেন তখন তার বয়স 13-14 বছর হয়ে গেছে, বা এরকম 15 বছরের কাছাকাছি এরকম একটা সময় হবে আর কি। শিক্ষা সফরে তো যাবেন। এই ইয়াসমিন আপু পড়তেন একটা মহিলা মাদ্রাসায়, সেখানে মহিলা যারা টিচার ছিলেন তাদের তত্ত্বাবধানে থেকেই হেফজ ওনাদের পড়তে হতো। শিক্ষা সফরে যখন ওরা যাবেন তখন কিন্তু এই পুরো সফরটাতে ওই মাদ্রাসার যিনি একদম প্রধান শিক্ষক, উনি আবার পুরুষ ছিলেন, উনি এই আয়োজনটা সম্পন্ন করতেন। যেহেতু এই মেয়ে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, তাদের পর্দার বিষয়টাও মেনটেন করতে হবে, তাদের নিরাপত্তার বিষয়টাও মেনটেন করতে হবে। তো সেভাবেই ওনারা প্রতি বছরই পরিকল্পনা করেন, সেটা বাস্তবায়নও করেন। তো এবছরও ওনারা সেই পরিকল্পনা করেছেন। ওনারা যেই জায়গাতে গিয়েছিলেন এই জায়গাটা নাটোরের কোনো একটা জায়গায় হবে, এক্স্যাক্ট লোকেশনটা আসলে জানা যায়নি, ওইভাবে বলতে পারেন নাই ওনারা যে এক্স্যাক্ট কোথায় এটা করা হয়েছিল। ওখানে গিয়ে বেশ কিছু জায়গায় ওনারা ঘোরাঘুরি করেছেন। তো কথা ছিল যে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা মেয়ে বাচ্চা যারা আছেন তাদের সাথে তো শিক্ষকরা তো থাকবেন, অর্থাৎ যারা নারী শিক্ষক আছেন তারা তো থাকবেন তাদের তত্ত্বাবধানের জন্য। তো একটা জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তখন ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছিল, বেশ শীত ছিল, আর উত্তরবঙ্গের এই সাইডটাতে তো বেশ শীত পড়ে। রাতের বেলা দেখা গেল লেপ স্বল্পতা। এখন কি করা যায়, এদিকে এক্সট্রা লেপও নাই। এই লেপ স্বল্পতা দেখে এই ইয়াসমিন আপুর একজন মহিলা শিক্ষক উনি মুহতামিম সাহেবকে বললেন যে এখান থেকে কাছাকাছি একটা জায়গায় ওনার এক আত্মীয় বাড়ি আছে, ওখানে গিয়ে রাত কাটানো যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু অল্প লেপ সংকট, অর্থাৎ 2টো লেপ সংকট, তাই 2জন লোক অর্থাৎ এই শিক্ষক আর ইয়াসমিন আপু, উনি ইয়াসমিন আপুকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন। এই টিচার আবার ইয়াসমিন আপুকে খুব স্নেহ করতেন, চিন্তা করেন ইয়াসমিনকে নিয়ে যাই সাথে করে। এরপর ওই শিক্ষক অনুমতি দিলেন, ঠিক আছে আপনারা যান। তারাও এগিয়ে দিয়ে আসেন ওই আত্মীয় বাড়ি পর্যন্ত। তো সেখানে যাবার পর সব কিছু ঠিকঠাক তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ওনারা যেখানে উঠেছিলেন প্রথমে সেখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম 30 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হাঁটা রাস্তা ছিল, এই জন্য খুব কাছাকাছি জায়গায় থাকার কারণে ওনারা সেখানে গিয়েছিলেন। তো ওই রাত্রে ওনারা সেখানে থাকেন। পরদিন আবার একটু ঘোরাফেরার বন্দোবস্ত করা ছিল, তো ওনারা ঘুরেছেন, ঘোরাঘুরি করে আবার ওই বাড়িতে চলে আসেন। তারপরের দিন আবার চলে যাওয়ার কথা, অর্থাৎ ওই রাত পার করার পরে ওনারা আবার ওনাদের মাদ্রাসায় ফেরত আসবেন। যেই বাড়িতে ওই মহিলা শিক্ষক ইয়াসমিন আপুকে নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ির যিনি মহিলা তিনি আবার সম্পর্ক ওই মহিলা শিক্ষকের খালা হতেন, যার কারণে আত্মীয়তার সম্পর্ক। উনি তো এইটা নিয়ে তো কোনো অন্যরকম চিন্তা ভাবনা করেন নাই। তো ওই খালার আবার একটা ছেলে ছিল যার নাম হচ্ছে সিফাত। এই সিফাত ছেলেটা তখন এইচএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। এই ছেলেটা আবার বেশ একটু দুষ্টু কিসিমে ছিল। দুষ্টু বলতে খুব এক্সট্রিম লেভেলের দুষ্টু না,
তবে বেশ চঞ্চল, কিছুটা দুষ্টু আর কি। এদিকে বাড়িতে একজন খাস পর্দাকারী মহিলা আসছেন, একজন তো না, দুইজন, এর মধ্যে একটা মেয়ে আসছে। এই সিফাতের আবার একটা দুষ্টু বুদ্ধি মাথায় জাগে, এই মেয়েটার চেহারা দেখবে। তার মাকে বলে যে মা, আমি এই মেয়েটার চেহারা দেখব। মা বলে না, এটা তো উচিত না, যিনি খাস পর্দা করেন তার অনুমতি ছাড়া তো এভাবে চেহারা দেখা যাবে না। তখন ওই ছেলে বলছে যে মা, আমি দেখতেই চাই, কারণ আমার বিয়ে শাদী পরে করতে হবে। যদি এই মেয়েটাকে দেখে আমার ভালো লাগে, আমি পরবর্তীতে এই মেয়েটাকে বিয়ে করার কথা চিন্তা করতে পারি, যদি তোমারও ভালো লাগে। এদিকে এই খালা তো আগে থেকেই মেয়েটাকে দেখেছিল, অর্থাৎ মেয়েটা যখন গিয়েছে তখন সে তো তার আরেকজন নারীর সামনে তো মুখ খুলবেনি, তো মেয়েটার চেহারা ভালো ছিল। তখন ওই খালা চিন্তা করছেন, ঠিক আছে ছেলেটা দেখুক, কিন্তু এভাবে তো হুট করে এই মেয়েটাকে বলা যায় না যে আমার ছেলে বিয়ে শাদী চিন্তা ভাবনা পরে করবে, তুমি একটু মুখটা খোলো, ছেলেটা দেখুক। এটা তো আসলে শোভনীয় হয় না। এই জন্য ওই খালা একটা কৌশল অবলম্বন করেন। সেটা হচ্ছে যে ওই খালা বলেন যে এই মহিলা শিক্ষক আর ইয়াসমিন যখন একটা রুমে খাওয়া দাওয়া করবে, তখন তো মুখ খুলেই খেতে হবে, তখন তুমি দূর থেকে একটু দেখে নিও। এখন সেই অনুযায়ী সেই কাজটা হয়ে গেছে। এই সিফাত তখন বলে যে মা, আমি এখনই বিয়ে করব, এই মেয়েটাকে আমি এখনই বিয়ে করব, তুমি মেয়েটাকে বিয়ের প্রস্তাব দাও। তার মা বলেন যে এখন তো আসলে এটা সম্ভব না, তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, আর মেয়েটাও তো ছোট বয়স, হয়তো বা 14-15 বছর বয়স, এখন তো এটা সম্ভব না। এই সিফাতের বাবা ছিলেন মালয়েশিয়া প্রবাসী এক ছেলে। এদিকে ছেলে এমন বায়না ধরছে, তখন কি আর করা। পরদিন এই খালা গিয়ে ইয়াসমিন আপুর শিক্ষক এবং ইয়াসমিন আপুকে সামনে রেখেই তার ছেলের এই ইচ্ছার কথা যখন বলেছেন, তখন এই ইয়াসমিন আপু কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন। ওই মহিলা শিক্ষক বলছেন যে খালা, আপনার বাসায় আসলাম, তো এইভাবে হুট করে এরকম একটা প্রস্তাব আপনি দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই মেয়েটার মা বাবা শুনলে আমাকে কি মনে করবে? বিষয়টা তো আসলে কেমন হয়ে গেল। এটা পরবর্তীতে দেখা যাবে, এটা নিয়ে আপনারা আগায়ান না, আপাতত এই পর্যন্তই থাক। এদিকের ভেতরে যে এত কিছু হয়ে গেছে, ওই মহিলা শিক্ষক তো আর জানেন না যে এই ছেলে গোপনে দেখে নিয়েছে। এদিকে ওনারাও ওখান থেকে চলে আসছেন মাদ্রাসায়, সব কিছু ঠিকঠাক মতো চলছে, ইয়াসমিন আপু লেখাপড়া শুরু করেছেন। এর কিছুদিন পর থেকে, অর্থাৎ সপ্তাহখানেক স্বাভাবিক থাকার পর থেকে ইয়াসমিন আপু খুবই অসুস্থ হয়ে পড়েন। বমি, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, জ্বালাপোড়া করে, গলা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা। তো পরিবারের সদস্যরা মনে করেছেন যে ও তো আসলে সচরাচর বাইরে কোথাও যায় নাই, এভাবে হয়তো বা বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিল, তা আসার পর থেকে অসুস্থতা দেখা দিয়েছে, এটা স্বাভাবিক। তো ওনারা তো ওষুধ খাইয়ে দিয়েছেন, মাদ্রাসা থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। ইয়াসমিন আপু বাড়িতে এসে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু না, কোনো সমস্যার সমাধান হয় না, দিন দিন আরও অবনতি হচ্ছে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছুই হয় না। একদিন রাতে ইয়াসমিন আপু তার মাকে বলেন, মা, ওই 4 হাতের ওই প্রাণীটা আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, এই বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এই কথা যখন তার মা শুনেছেন, তখন তার মা, উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, ও এই কথা বললো কেন। যেহেতু ওনারা খুবই রক্ষণশীল মুসলিম পরিবারের সদস্য ছিলেন, ওনারা প্যারানরমাল বিষয়গুলোকে একদম স্বাভাবিকভাবে নিতেন না, বিষয়গুলোকে ওনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করতেন। ওনার মা তখন, অর্থাৎ ইয়াসমিন আপুর মা তখন তার ছেলে, এই যে খাইরুল, তার ছেলেকে খবর পাঠান যে একটু তাড়াতাড়ি বাড়িতে আইতো। উনি তো বাড়িতে আসছেন, তখন তো মোবাইল ফোন এরকম হাতে হাতে এরকম আসেনি। উনি বাড়িতে আসার পর উনি সব কিছু শুনলেন। আসার পর তার মাকে তো উনি রাগারাগি করতেছেন যে ওর যে এই সমস্যা, আমাকে আগের থেকে জানাও নাই কেন? টানা বেশ কয়েকদিন সমস্যা, ডাক্তার দেখাইছে, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। তখন ওনার মা বলছেন যে আসলে আমরা তো মনে করছি যে এমনি পেট ব্যথা, তারপরে মাথা ব্যথা, গলা ব্যথা, এগুলো ডাক্তারি সমস্যা, একটা জায়গায় ঘুরতে গেছিল, আসছে,
তারপর থেকে সমস্যা শুরু হয়েছে, এই জন্য তো আমি এরকম গুরুত্ব নিয়ে তোকে খবর পাঠাতে বলি নাই, তুই লেখাপড়া করতেছিস কর, এটা নিয়ে দুশ্চিন্তার দরকার নেই। কিন্তু এখন যেটা ঘটলো তাতে তো আমাদের অন্যরকম চিন্তা হচ্ছে। এরপর ইয়াসমিন আপু ওই যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, একটা কথা বলেছেন 4 হাতের একটা প্রাণীর কথা, উনি তখন বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না। তখন ইয়াসমিন আপুর যে ভাই এই খায়রুল হুজুর, উনি মাদ্রাসায় ফিরে এসে তার একজন ওস্তাদ যার নাম হচ্ছে অলিউল্লাহ, তাকে ডেকে ওনাদের বাসায় নিয়ে যান। ওই হুজুর এসে কিছুই ধরতে পারেন না, বলে যে না তো আমার তো মনে হয় না তাকে কোনো জিন আসর করছে, জিন ঘটিত কোনো সমস্যা আছে, ভালো করে ডাক্তার দেখান। ওই সময় জামালপুর জেলায় এমন কোনো ভালো ডাক্তার ছিল না যাকে এই ইয়াসমিন আপুকে দেখানো হয়নি। একদিন রাতের বেলা, তখন খায়রুল হুজুর বাড়িতেই ছিলেন, ফজরের নামাজ পড়ার জন্য খায়রুল হুজুর উঠেছেন অজু করার জন্য। তো প্রথমে ওয়াশরুমে গিয়েছেন, তো ওয়াশরুম থেকে বের হয়ে ওই কলপারের দিকে যাবেন, এমন সময় উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। এটা দেখে উনি বাকরুদ্ধ হয়ে যান। উনি দেখতে পান যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান, ইয়াসমিন আপু তো অসুস্থ ছিলেন, মাদ্রাসায় তো তখন যেতে পারছিলেন না, তো যেই রুমে ইয়াসমিন আপু ঘুমান ঠিক ওই রুমের দরজার বাইরে প্রায় 10-12 ফুট উচ্চতার 4 হাত বিশিষ্ট একটা প্রাণী দাঁড়িয়ে আছে। আর এই প্রাণীটা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছে। খায়রুল হুজুর এটাও দেখতে পান এই প্রাণীটার শুধু কপালের উপরে একটা চোখ রয়েছে, এমনিতে ওর কোনো চোখ নাই। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে আর বাড়ির বারান্দায় যতটুকু আলো ছিল, লাইট জ্বলছিল, যতটুকু বোঝা যাচ্ছে এই অবয়বটা নীল রঙের। যখনই এটা উনি দেখেছেন উনি তখন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান উনি ওনার বিছানায় শুয়ে আছেন। এরপর রাতে যা যা দেখেছেন বাড়ির সবাইকে খুলে বলেন। এদিকে ওই রাতের পর থেকে নাকি ইয়াসমিন আপু আর কথাই বলতে পারছিলেন না ভালো করে। ওই দিন রাতের বেলা ইয়াসমিন আপুর মা রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তখন তিনি দেখতে পান এই খায়রুল হুজুর অর্থাৎ তার ছেলে যেই অভাবটার কথা বলেছিল সেই অভাবটা তাদের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই উনি এক সাইড দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসেন। উনি আর চিৎকার দেন নাই, অজ্ঞান হন নাই, উনি ওইটাকে পাশ কাটিয়েই চলে আসেন। উনি ভয় পাচ্ছিলেন যে পাশ কাটিয়ে আসার সময় হয়তো বা এখন তাকে খপ করে ধরে কিনা, কিন্তু না, সেটা হয়নি। উনি বাড়িতে যখন ঢুকে পড়েছেন উনি আর এই বিষয়টা কাউকে বলেন নাই। উনি শুয়ে পড়েছেন, দোয়া দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েছেন। উনি ঘুমের ঘোরে দেখেন, অর্থাৎ স্বপ্নের মধ্যে উনি দেখেন যে ওই অভাবটা বলছে, আমাকে তো তোরা দেখে ফেলেছিস, তাহলে আমি কি চাই সেটাও জেনে রাখ। যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে আমি যার কথা বলবো তার সাথে তোর মেয়েকে কয়েকদিনের মধ্যে বিয়ে দিবি, তা না হইলে তোর মেয়েকে বাঁচাতে পারবি না। এটা দেখে তো উনি ধর্মর করে উঠে বসেন, হ্যাঁ এটা কি দেখলাম, ওই অভাবটাকে তো আমি স্বপ্নে দেখলাম। যেহেতু উনি ওইটাকে রাতের বেলায় দেখেছিলেন, হয়তো বা অবচেতন মনেই স্বপ্নটা দেখেছেন, এমনটাই আসলে উনি মনে করেছেন। উনি যখন এই খায়রুল হুজুরের বাবার সাথে বিষয়টা শেয়ার করেন, ওনার বাবাও জানেন যে ওই রাত্রে একই স্বপ্ন উনি দেখেছেন। তখন বুঝতে পারেন যে বিশাল একটা বিপদে ওনারা পড়ে গেছেন। সাধারণ হুজুর দিয়ে কাজ হবে না, সাধারণ হুজুরের কাজ এটা না। ওনারা তো বুঝতেই পারতেছেন না ঘটনাটা কি। ওনার হন্য হয়ে ভালো হুজুর খুঁজতে শুরু করেন। ওরা যখন হুজুর খোঁজা শুরু করে দিয়েছেন তখন মনে হয় অভাবটা বুঝতে পেরেছে, ওই অভাবটা বুঝতে পেরেছে যে এখানে ভালো করে হুজুরের খোঁজ খবর করা হচ্ছে। ওই রাত থেকেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত বাড়ির আশেপাশে। মনে হচ্ছে ঝড় উঠেছে, সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, যদিও বা সকালবেলায় এমন কিছু দেখা যেত না। 3-4 দিনের মাথায় তারা একজন ভালো হুজুরের সন্ধান পান যার নাম আব্দুস সালাম আল মুজাদ্দেদি। এই হুজুরকে সবাই পীর বলেন। শীতের সময় ধান কাটার পর এই জামালপুর এলাকায় ওনাকে দিয়ে অনেক এলাকা ভিত্তিক মাহফিল করানো হতো। একটা সময় এই কুটুরিয়া গ্রামেও মাহফিল হয়েছে। প্যান্ডেলটা এই যে নাবিল ভাইয়ের বাসার সামনে করা হতো, আর হুজুর আসলে ওই ঘরে এসে বসতেন। এই পীর সাহেবের বাড়ি চীনা দুখুরিয়া। হুজুরের একটা ঘটনা অবশ্য এই নাবিল ভাই উনি নিজেও
দেখেছেন ওনার বয়স তখন 7 বছর। তখন এই নাবিল ভাইয়ের বাবা আর দাদা নাবিল ভাইকে নিয়ে হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওনার মোট 12 জন হুজুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। হুজুর যেহেতু প্রতি বছর ওনাদের ঘরে আসতেন, বসতেন, হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক এই পরিবারের ছিল। ওনারা যখন গিয়েছেন, যাওয়ার পর 2টো মুরগি ওনাদের সামনেই জবাই করা হয়। যখন ভাত খাওয়ার সময় হয়েছে তখন দেখা যায় যে মুরগি জবাই করা হয়েছে কিন্তু 2টো, কিন্তু এই যে যারা খেতে বসেছে সবাইকেই লেগ পিস দেওয়া হয়েছে, অর্থাৎ মুরগির রান দেওয়া হয়েছে। তখন নাবিল ভাই নাকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন যে, ও দাদা, মুরগি জবাই করলো 2টা, রান দেখি সবার পাতে, ঘটনা কি? তখন নাকি পীর সাহেব মুচকি হেসে বলেছিলেন, বাবা তুমি যদি এই কথাটা মুখ দিয়ে না বলতা তাহলে আজকে যদি আরো রান খেতে চাইতা তাহলে পারতা, কিন্তু এখন আর সম্ভব না। হুজুর এখন আর জীবিত নাই, ওনার নাতি কাউসার মোজাদ্দিদি এখন সব কিছু সামলান। তো ওনাকে যখন দেখানো হলো, ইয়াসমিন আপুকে এই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর দেখেই বলেন, ইস কতই না নিকৃষ্ট কাজ করা হয়েছে এই মেয়েটার সাথে। এই ধরনের কাজ যারা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এরপর হুজুর বলেন, আপনারা আজকে আসছেন, আমার মেহমান, আপনারা আজকে আমার মেহমানদারি গ্রহণ করেন, আজকে রাতে আমার বাসায় থাকেন, আমি বিষয়টা দেখছি যে ঘটনাটা কি হয়েছে। রাতের বেলা ওনারা থাকেন, রাতে আর কোনো সমস্যা হয়নি, যেহেতু হুজুরের বাসায় আসছেন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। সকালবেলা নাস্তা করার পর হুজুর বলতে শুরু করেন বিভীষিকাময় এক ঘটনা। হুজুর বলেন যে গতকাল রাত্রে তথ্য সংগ্রহ করার জন্য এক শক্তিশালী বন্ধু জিনকে, মানে তার সাথে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, মানে বশীভূত করা না, সে বিভিন্ন আমল শেখার জন্য হুজুরের কাছে আসে, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। এই বন্ধু জিনকে উনি পাঠিয়েছিলেন। তো ওই জিনটি এসে বলে, এই যে সিফাত যে ছেলেটা, এই ছেলেটা যখন তার মায়ের কাছে বায়না ধরেছে যে এই মেয়েটাকে সে বিয়ে করবেই, তখন তার মা চিন্তা করে এই মেয়েটাকে তো বিয়ের প্রস্তাব দিতে হবে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মেয়েটা যখন সরাসরি নাকচ করে দেয়, তখন উনি একটা কৌশল আটেন। ওই অল্প সময়ের মধ্যে কোনোভাবে ইয়াসমিন আপুর জামার একটা অংশ কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতে পারেনি। উনি যে জামাটা পরা ছিলেন এটা না, যেহেতু উনি বেড়াতে গিয়েছিলেন, এক্সট্রা জামা কাপড় তো মানুষ নিয়েই যায়, এরকম একটা জামার আংশিক উনি কেটে নিয়েছিলেন, যেটা ইয়াসমিন আপু বুঝতেও পারে নাই, পরবর্তীতেও বুঝতে পারে নাই। আর এই টুকরাটা দিয়েই মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ভারতের বিহার থেকে কালো জাদু শিখে আসা এক হিন্দু তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এই সিফাতের মা আর সিফাত। তখন ওই হিন্দু তান্ত্রিক বলেছিলেন এই মেয়েটার একটু রক্ত লাগতো, যেহেতু রক্তটা ওনারা আর গোছাতে পারেন নাই, যার কারণে জাদুটা অতটা শক্তিশালী হয়নি। যদি একটু রক্ত পাওয়া যেত তার আঙ্গুলের বা শরীরের অন্য কোনো জায়গার, তাহলে মাত্র 13 দিনের মধ্যে 2টো ঘটনা ঘটত। এক, হয় উনি বশীভূত হয়ে সিফাতের কাছে চলে আসতেন, না হলে 13 দিনের মাথায় উনি মারা যেতেন। যেহেতু রক্তটা পাওয়া যায় নাই, তাই এই জাদুটা অতটা শক্তিশালী হয় নাই, কিন্তু যতটা শক্তিশালী হয়েছে তাতেও খুবই ভয়ঙ্কর অবস্থা। এই তান্ত্রিক জাদুর সাহায্যে ভয়ঙ্কর এক জিন, যার নাম হচ্ছে কাবিল, এই কাবিল জিনকে এই ইয়াসমিন আপুর উপর চালান করে দিয়েছে। আর মূলত জাদুটা করা হয়েছে একটা অদ্ভুত রঙের পাঙাশ মাছের উপর। হুজুর তখন বলেন যে জাদুটা নষ্ট করার একটা উপায় আছে, যদি ওই মাছটিকে হত্যা করা হয় আর যেই কাপড়টা ওই মাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে জাদু করে, ওটাকে নষ্ট করে ফেলা হয়, তাহলে এটা সম্ভব। এমন যদি হয় ওই পাঙাশ মাছের শরীর থেকে ওই কাপড়টা পড়ে গেছে পানির ভিতরে, তাতেও জাদুর কোনো ক্ষয়ক্ষতি হবে না, কেননা ওই মাছের উপরও জাদু করা হয়েছে। মাছটাকে হত্যা করতে হবে, ওই পোশাকের টুকরোটাও উদ্ধার করতে হবে, এছাড়া এটা সম্ভব নয়। জিনটা নাকি গিয়েছিল ওই মাছটার কাছে, ওই জিনটা তথ্য নিয়েছিল মাছটা কোথায় আছে, একটা নদীর ভিতরেই ছিল। তো জিনেদের যেই সোর্স রয়েছে ইনফরমেশন নেয়ার, তো ওরা পানির জিনের সাথে যোগাযোগ করেছিল, তখন তারা জানতে পেরেছিল যে এই মাছটা এখানে আছে। যখন নাকি ওই মাছের কাছে গিয়েছে, তখন দেখা যায় এই 4 হাতের ভয়ঙ্কর চেহারার এই কাবিল জিন ওই মাছের পাহারায় নিযুক্ত রয়েছে। কাবিল জিন বলে যে দেখ, এখান থেকে চলে যা, আমার কাজে বাধা দিতে আসিস না।
এই কাজটা শুধু জাদুর কাজ না, এর সাথে আমার শক্তিশালী হওয়ার একটা সম্পর্ক আছে। এইখানে হাত দিলে কিন্তু কারো অবস্থা ভালো হবে না, চলে যা। তখন নাকি ওই জিনটা চলে আসে, কেননা ওই কাবিল জিনের সাথে মোকাবেলা করার মতো শারীরিক শক্তি তার ছিল না। উনি বেশ প্রবীণ ছিলেন, আর ওই জিনটা ছিল বেশ তাগড়া জোয়ান, অনেক শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী অন্তত, যার কারণে উনি ওই সময় তার সাথে লড়াই করার সাহস করেন নাই। উনি ওই সময় ওখান থেকে চলে আসেন। তখন হুজুর বলেন যে আপনারা এখন বাড়িতে যায়েন না, আপনারা এখন ঢাকায় চলে যান, ঢাকায় গিয়ে অবস্থান করেন। আমি অন্য ধরনের একটা চিকিৎসা করা যায় কিনা বা কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা আমি জানাবো। ঢাকায় কোথায় যাবেন বা থাকবেন এই ঠিকানাটা হুজুরকে দিয়ে যান, যাতে করে হুজুর ইমার্জেন্সি কোনো খবর পাঠাতে পারেন। তো ওনারা তো ঢাকায় চলে আসছেন এক আত্মীয়ের বাসায়। ঢাকায় যেই আত্মীয়ের বাসায় চলে আসছেন, এই আত্মীয়ের বাসায় তাণ্ডব শুরু হয়ে গেছে ওই রাত থেকে। মনে হচ্ছে ওই বাড়ির ছাদের উপর কে যেন হাঁটছে, হুঙ্কার দিচ্ছে কেউ, তারপর অনেক ধরনের শব্দ, বাঘ গর্জন করছে। একটা সময় রাতের বেলা ঘরের মধ্যে বাঘের গর্জনের মতো আওয়াজ হতে থাকে। ওই ঘরের সবাই মনে করছেন যে তারা শেষ, তারা এবার মারা যাবে। ওই গর্জন করতে করতে একটা সময় বলে ওঠে, এই মেয়েটাকে আর বাঁচাতে পারবি না, আমি তো নিয়ে যাবই, মনে রাখিস। এটা বলতে বলতেই নাকি ইয়াসমিন আপু বিছানায় উঠে দাঁড়িয়ে গিয়েছেন। উনি বিছানায় উঠে দাঁড়িয়ে গেছেন এমনভাবে, শোয়া থেকে তো মানুষ আগে বসে তারপর দাঁড়ায়, কিন্তু না, উনি শোয়া থেকে একদম সাঁ করে দাঁড়িয়ে গেছেন। উনি নাকি দাঁড়িয়ে বলছেন যে আমি চলে যাব, কেউ আমাকে আটকে রাখতে পারবি না। তার চোখ লাল টকটকে হয়ে গিয়েছিল। ওই সময় কিন্তু যে খাইরুল হুজুর, উনি ওই বাড়িতেই ছিলেন। ওনার বোনকে, ওনার মাকে নিয়ে আসছেন, ওনার বাবাকে নিয়ে আসছেন, মানে পারিবারিক ভাবে এইখানে অবস্থান করছেন এই আত্মীয়ের বাসায় কয়েকদিন। অবস্থান করার কারণ হচ্ছে হুজুরের খবর আসার আগ পর্যন্ত টানা 4 রাত সেম ঘটনা ঘটতে থাকে। ওনাদের ওই আত্মীয়রা তো ভয় পাচ্ছেন, এই কোন বিপদে পড়লাম। তবে 4 দিন পর দুপুরের দিকে একজন ব্যক্তি আসেন, হুজুর মধ্যে একজন লোক এসে বলেন যে আপনারা তো সালাম হুজুরের বাড়িতে গিয়েছিলেন, হুজুর আপনাদেরকে সালাম জানিয়েছেন, দ্রুত আমার সাথে আপনারা চলেন। তখন এই ইয়াসমিন আপুকে নিয়ে খাইরুল হুজুরের মা বাবা ওনার রওনা দিয়েছেন ওই হুজুরের বাড়িতে। এরপর ওনারা চলে গেছেন ওইখানে অনেকটা পথ অতিক্রম করে। এশার নামাজের পর হুজুর রুকিয়া শুরু করেছেন। হঠাৎ করে ইয়াসমিন আপুর কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, একদম পুরুষালী কণ্ঠ হয়ে যায়। আর তখন ওই হুজুরকে বলে ওঠে, এই বেটা হুজুর, আমি কোনো সাধারণ জিন না, তা তো তুই বুঝতে পেরেছিস। আমাকে ডেকে একটা ভুল করেছিস, এখন আমাকে যদি কোনো প্রশ্ন করিস তাহলে আর একটা ভুল করবি। আমাকে ডাকার ভুল ক্ষমা করলেও প্রশ্ন করার ভুলটা কিন্তু আমি আর ক্ষমা করব না। হুজুরও তখন কড়া ভাষায় জানিয়ে দেন, তোদের মতো জিনদের সাথে কথা বলার মতো সময় আমার নাই, আর সেই ধৈর্য আমার নাই। তোদের সাথে ধৈর্য দেখানোর কোনো মানে হয় না। অত কথা আমি বলতে চাই না, শুধু একটা কথাই বল, এই মেয়েটাকে কি করলে ছেড়ে দিবি। তখন নাকি ইয়াসমিন আপুর শরীরে ভর করা জিনটা ধিক্কারের হাসি দিয়ে বলে, তা তো আর হবে না রে, আমাকে আনার জন্য একটা ভয়ঙ্কর চুক্তি করা হয়েছে। এই সিফাতের সাথে ইয়াসমিনের বিয়ে হলে ওদের প্রথম যে সন্তানটা হবে, এই সন্তানটাকে আমি নিয়ে যাব। তখন 100তম সন্তান বলি দেওয়ার কাজ আমার পূর্ণ হবে। আমি এর আগে এরকম 99টা কাজ করেছি। 100তম যখন বলি আমি দিতে পারবো, তখন আমি আর অনেক শক্তিশালী হয়ে যাব। এখন এইটা আমার শক্তিশালী হওয়ার সাথে প্রশ্ন হয়ে গেছে। আমি তো কোনোভাবেই যাব না রে, কোনোভাবেই যাব না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, দেখি তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। ওই জিনটা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল। হুজুরও প্রতিটা কথার খুব কড়া জবাব দিচ্ছিলেন, কোনো ধরনের কোনো নমনীয়তা হুজুর প্রকাশ করেননি। একটা পর্যায়ে জিনটা বলে, ঠিক আছে যা, তোর কাছে 2 দিন সময় আছে, যদি পারিস মেয়েটাকে বাঁচিয়ে নে। আসলে হুজুর এটাই চাচ্ছিলেন, জিনেরা যতই শক্তিশালী হোক, তাদের কথাবার্তার ভিতর দিয়ে কখনো কখনো এমন কিছু তথ্য বের করে আনা যায় যার মাধ্যম দিয়ে অনেক কিছু বোঝা যায় যে আর কয়দিন সময় হাতে আছে। ওই জিনটা ভুল করে বলে ফেলে আর মাত্র 2 দিন সময় হাতে আছে।
পারলেই মেয়েটাকে বাঁচা আমার হাত থেকে। তখন হুজুর বুঝতে পারেন 2টা দিন কিন্তু ওনার জন্য আল্লাহর রহমতে অনেক সময়। উনি এরকমই চিন্তা করেছিলেন আর কি। উনি তখন ওই জিনটাকে ছেড়ে দেন, জিনটা চলে যায়। উনি ওখানে ওই জিনটাকে আটক করার বা হত্যা করবার কোনো চেষ্টা করেননি, ছেড়ে দিয়েছেন। এরপর হুজুর ইয়াসমিনাপুর পরিবারকে বলেন যে আপনারা ঘুমান, আমি ঘুমানোর ব্যবস্থা করতেছি, ইনশাল্লাহ আগামীকাল সকালে ভালো খবর শুনতে পাবেন। এরপর সকালবেলা দেখা যায় ইয়াসমিনাপুর শরীরটা অনেকটাই হালকা লাগছে, উনি অনেকটাই স্বাভাবিক। এরপর হুজুর আবার সবাইকে ডেকেছেন, নাস্তা পানি করছেন একসাথে। তখন বেশ কিছু অবাক করা তথ্য দেন। হুজুর বলেন যে ওনার যে বন্ধু জিনটা ছিল, ওই জিনের আবার এক বন্ধু ছিল। সেই বন্ধু জিন অত্যন্ত পরোপকারী, মানুষ জিন উভয়েরই খুব সাহায্য করে, খুব এলেম কালাম সম্পন্ন, এবং সে ভয়ঙ্কর দ্রুতগতি সম্পন্ন একটা জিন। এমন দ্রুতগতির জিন কোটিতে একজন হয়ে থাকে। তারা দীর্ঘ সাধনার মাধ্যম দিয়ে এই বিদ্যাটা অর্জন করে। সুলাইমান আলাইহিসসালামের সময়ে যেই জিনটা বলেছিল যে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসের সিংহাসন সে এনে দেবে সুলাইমান আলাইহিসসালাম বসা থেকে দাঁড়ানো এই সময়ের মধ্যে, তাহলে কত দ্রুত গতিতে সে যাবে? প্রায় 2500 কিলোমিটারের উপরে অতিক্রম করে আসা যাওয়া করতে হবে। এইরকম দ্রুতগতির জিন কিন্তু তখনও ছিল। এই দ্রুতগতি এটা কিন্তু সব জিনের সমান হয় না, তারা সাধনা করে অর্জন করে এটা। এই জিনটা অত দ্রুতগতির না হলেও এর যে ক্ষিপ্রতা ছিল, এইটা বর্তমান জামানায় কোটিতে একজন জিনের মধ্যে পাওয়া যেতে পারে। সেও এরকম আধ্যাত্মিক সাধনার মাধ্যম দিয়ে এই ক্ষিপ্র গতি অর্জন করেছে। সে এত দ্রুত গতিতে আসা যাওয়া করতে পারে এবং কোনো জিনিসকে চোখের পলকে জিনেদের সামনে থেকেও নিয়ে চলে আসতে পারে, এটা জিনেরও টের পায় না, সে যত শক্তিশালী জিনই হোক না কেন। এই জিনটাকে ইয়াসমিনাপুর অবস্থা সম্পর্কে বলা হয়। তখন নাকি ওই জিনটা বলে যে আমি কিন্তু কারো উপকারের বিনিময় নেই না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, সুতরাং আমাকে কোনো বিনিময় দেয়া যাবে না। তখন নাকি ওই বন্ধু জিন বলেছে ঠিক আছে, তোমাকে কোনো বিনিময় দেওয়া হবে না, তুমি মেয়েটার জীবনটা বাঁচানোর জন্য সহযোগিতা করো আল্লাহর ইচ্ছায়। তখন ওই জিনটা রাজি হয়েছিল। ওই জিনটা নাকি এমন ক্ষিপ্র গতিতে গিয়ে ওই মাছটাকে নিয়ে এসেছিল, মাত্র 2 মিনিট নাকি সময় লেগেছিল। হুজুর বলেছিলেন যে হুজুরের কাছে জিনটা আসে, সালাম দেয়, এরপর চলে যায়। মাত্র 2 মিনিটের মধ্যে ওই জিনটা ওই মাছটা নিয়ে হুজুরের সামনে ধপাস করে ফেলেছে। ওই মাছটা শরীর দিয়ে তখনও নদীর পানি পড়ছে, সে ছটফট করছে। তখন হুজুর দেখতে পান ওই মাছের গলার সাথে খুব টাইট করে সুতা দিয়ে একটা কাপড় বাঁধা। হুজুর তখন বিসমিল্লাহ বলে কাপড়টা খুলে ফেলেন, কাপড়টা ধ্বংস করে দেন এবং ওই মাছটিকে হত্যা করেন নির্দিষ্ট রুকিয়া করে। এরপর এই জাদুটা কেটে যায়। এই সময়ের মধ্যে যে এত কিছু হয়ে গেল, কাবিল জিন নাকি টেরই পায় নাই যে এই ঘটনা ঘটে গেছে। আর যখন এই জাদুটা কেটে গেছে, তখন কাবিল জিনও এই জাদু থেকে মুক্ত হয়ে গেছে। তখন ওর আর কোনো কিছু করার ক্ষমতা এখানে ছিল না। এদিকে যখন জাদুটা কেটে গেল, হুজুর ওই জিনকে নাকি মিষ্টি আর দই অফার করছিলেন। ওই জিন তো কিছুতেই খাবে না, বলে না আমি তো উপকারের কোনো বিনিময় নেই না, আমি তো শুরুতেই বলছিলাম যে আমি কোনো উপকারের বিনিময় নিই না, এই মিষ্টি আর দই খেলে তো একটা বিনিময় হয়ে যাবে না, আমি পরকাল আল্লাহর কাছ থেকে কী নিব, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তখন নাকি ওই যে বন্ধু জিন উনি অনুরোধ করেছিল যে নাও, এটা আসলে বিনিময় না, কোনো একজন সম্মানী ব্যক্তির বাড়িতে যদি আর একজন সম্মানী ব্যক্তি আসে সে তো মেহমান হয়ে যায়, বা কারো বাড়িতে যদি অন্য কেউ আসে তো মেহমান হয়ে যায়। মেহমানের আপ্যায়নের তো একটা ব্যাপার থাকে, এটা তো একটা সুন্নাহ, এটা তো নিষেধ করতে হয় না, তোমাকে তো অন্য কোনো কিছু দিচ্ছে না, জাস্ট তুমি আসছো, তোমাকে মেহমানদারি করতে চাই, এটা খাও। তখন নাকি ওই জিনটা বেশ চিন্তাভাবনা করার পর মিষ্টি আর দই গ্রহণ করেছিলেন, খেয়েছিলেন হুজুরের সামনে। এরপর ওনারা সালাম দিয়ে চলে যান। এরপর থেকে তো আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গেছেন, ইয়াসমিন আপু আর কি, উনি সুস্থ হয়ে গেছেন। তো যেই হুজুর উনি সমাধান এই কাজটা আল্লাহর ইচ্ছায় করেছিলেন, উনি 7 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যে ইয়াসমিন আপু,
উনি বর্তমানে ওনার স্বামীর সাথে সৌদি আরবে রয়েছেন, ওনার 2টি পুত্র সন্তান আছে, তারাও হাফেজে কোরআন হয়েছে মাশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা সংগ্রহ করার জন্য খায়রুল হুজুরের সাথে আবার কথা বলতে হয়েছে ওই ইমাম সাহেবের। এরপর খায়রুল হুজুর এই ইয়াসমিন আপুর সাথেও যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে। তো ওনার কাছ থেকেও বেশ কিছু বিষয় জেনে নিয়েছিলেন। খায়রুল হুজুরের সব কথা মনে ছিল না, তো ওনারা যতটুকু প্রকাশ করা যায় সেভাবেই ওনারা এই ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন, ততটুকুই তথ্য সংগ্রহ করেছেন। এই ঘটনাটি হয়তো বা ইয়াসমিন আপুও শুনবেন, ওনার সন্তানাদিও শুনবেন, ওনার হাজব্যান্ড শুনবেন। আর এই ঘটনাটি যদি ওই সিফাত এবং তার মা শুনে থাকে, তাদের জন্য আসলে কি মেসেজ, এটা কিন্তু হুজুর এই ঘটনার মধ্যে আমি একটা জায়গায় উল্লেখ করেছি যে উনি কী বলেছেন। ওনারা যে কাজটা করেছেন নিঃসন্দেহে এটা গর্হিত অপরাধ, এটা বান্দার হক তো নষ্ট করেছেনই, সেই সাথে শিরক এবং কুফরির সাথে লিপ্ত হয়েছেন। এটা থেকে বের হওয়ার একটাই উপায়, ইয়াসমিন আপুর কাছে ক্ষমা চাওয়া। যেহেতু ইয়াসমিন আপু জীবিত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, ওনারা কেমন আছেন তা তো জানি না, তবে যদি এই ঘটনার মাধ্যম দিয়ে তারা শুনে থাকেন, ইয়াসমিন আপুর কাছে ক্ষমা চাইলে হয়তো বা বান্দার হক নষ্ট করার এই বিষয়টা আল্লাহ ক্ষমা করবেন, যদি উনি ক্ষমা করেন। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাছাড়া কিন্তু এই অপরাধ করলে পরিণতি কী হবে এরা আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন, যে নিঃসন্দেহে যারা কুফরি করলো তাদের অবস্থান কিন্তু জাহান্নামে। আবার এই সংক্রান্ত অনেক হাদিসও রয়েছে। আর এই ঘটনার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার এটাই যে আমরা যখন আমাদের পরিবারের কোনো নারী সদস্যকে কোথাও বাইরে পাঠাবো বা আমরা নিজেরাও যখন যাব, কোথাও যদি আমাদের সন্দেহ হয়, অবশ্যই আমরা আমাদের ড্রেসগুলো চেক করবো যে আমাদের ড্রেস সব ঠিকঠাক আছে কিনা। আরও একটা ব্যাপার হচ্ছে, ইয়াসমিন আপু কিন্তু কোরআনে হাফেজ হচ্ছিলেন, রেগুলার কোরআন তেলাওয়াত করতেন, এরপরেও কিন্তু জাদুটা ওনার উপর কাজ করেছে। তাহলে এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা আমাদের রেগুলার আমল যতই করি না কেন, জাদু টোনা থেকে বাঁচার জন্য আমাদের নির্দিষ্ট কিছু আমল চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এগুলো আমাদের উপর কাজ করতে পারে।